প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সাক্ষ্য আইনের শেষ ক্লাস শুরু করব। যারা যোগদান করতে পেরেছি তাদের সবাইকে স্বাগত, আর যারা যোগদান করতে পারেনি আমরা পরবর্তীতে ভিডিও শুনে নিব। তা আমরা প্রতিদিনের মতো শুরুতে একটু শিরোনাম আলোচনা করব। 149 ধারা থেকে 167 ধারা আজকে আমাদের ক্লাস শেষ হবে সাক্ষ্য আইনের। 149 ধারা আছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। এটি আপনারা সকলে জেনে থাকবেন যে আজকে আমরা সাক্ষ্য দেওয়া সংক্রান্তে বিজ্ঞ আদালতে কিভাবে তিনি সাক্ষী দিবেন এবং কিভাবে তাকে প্রশ্ন করা হবে, কোন কোন প্রশ্ন করা যাবে, কোন কোন প্রশ্ন করা যাবে না, এবং কি কি আসামির এখানে রাইট আছে, কি কি বিজ্ঞ আইনজীবীর রাইট, এইসব বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব। 149 ধারা রয়েছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। এরপরে 150 ধারা আছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সেক্ষেত্রে আদালতের কার্য পদ্ধতি। আর 151 ধারা আছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। 152 ধারায় আছে অপমান বা উত্ত্যক্ত করা উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা যাবে না। সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উহা উত্তরের বিরোধিতা, সত্যতা বর্জন। এবং 154 ধারা আছে কোন পক্ষ নিজের সাক্ষীকে প্রশ্ন করা। 157 ধারা আছে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। 159 ধারা আছে স্মৃতি পুনর্জীবিত করা, সাক্ষী যখন স্মৃতি পুনর্জীবিত করার জন্য দলিলের অনুলিপি ব্যবহার করতে পারেন। 160 ধারায় আছে আলোচ্য 159 ধারায় উল্লিখিত দলিলে বর্ণিত বিষয় সম্পর্কে সাক্ষ্য। 161 ধারায় রয়েছে স্মৃতি পুনর্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পাদন তার বিরুদ্ধে পক্ষের অধিকার। 162 ধারায় দলিল উপস্থাপন। 165 ধারায় জজ কর্তৃক প্রশ্ন করার বা কিছু উপস্থাপিত করার আদেশ দানের ক্ষমতা। 167 ধারায় অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য কিংবা অগ্রাহ্য করা হলে তোর জন্য নতুন করে বিচার করা যাবে না। এটি ছিল প্রিয় ভিউয়ার্স আজকে শিরোনাম। আমরা একটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি। সকলে কাগজ কলম সাথে রাখবেন এবং যদি সম্ভব হয় মূল বইটি দেখবেন এবং এটি আমি যা বলছি এটি শুনবেন। আর আজকে একজন নতুন স্টুডেন্ট জয়েন করছে। প্রতিদিনই নতুন স্টুডেন্ট জয়েন করে আবার কেউ ভুলে যায়, আবার ভিডিও শুনে। যে জয়েন করছেন তাকে আজকে ক্লাসে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আমরা আলোচনা করব 149 ধারা। দেখেন 149 ধারায় আছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। আজকে মূলত বিজ্ঞ আইনজীবী কি কি প্রশ্ন করতে পারবেন, কি কি প্রশ্ন করবেন, কি কি করতে পারবেন না, বা তিনি যদি অযৌক্তিক প্রশ্ন করেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কিনা, এই বিষয়ে আলোচনা করা হবে। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। প্রশ্ন জিজ্ঞাসাকারী যদি এরূপ মনে করার যুক্তিসঙ্গত কারণ না থাকে যে প্রশ্নটির অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তবে 148 ধারায় উল্লেখিত রূপ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হবে না। আপনি খুব সহজভাবে বুঝবেন, আপনি যদি বিজ্ঞ আদালতে সাক্ষী দিতে যান বা কেউ যদি কোর্টে কাজ করেন বা কাজ করার অভিজ্ঞতা থাকে, বিজ্ঞ আইনজীবী তার পক্ষকে জিতিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তর্ক যুক্তি প্রশ্ন উত্থাপন করে আপনাকে তিনি ঝাঁপিয়ে চাপিয়ে আপনার উপরে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়ে তার পক্ষকে জিতিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেইখানে আইন বলছে, সাক্ষ্য আইন 149 ধারায় বলছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। কিরকম যুক্তিসঙ্গত কারণ? আমরা যদি উদাহরণ সহকারে বলি যে রহিমের বিচার চলছে, রহিম করিমের মাথায় লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করছে এবং সেই আঘাতে রহিম আহত হয়েছে। রহিম মামলায় বাদী হয়ে বিজ্ঞ আদালতে বিচার কামনা করছে বা বিচার প্রার্থী হয়েছে। এক্ষেত্রে করিমের বিচার হবে রহিম যে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে সেই বিষয়। এখন এখানে যদি রহিমকে প্রশ্ন করা হয় যে রহিম সাহেব, আপনি তো ঢাকাতে গত মার্চ মাসের 13 তারিখ ছিলেন, সেখানে আপনি বিরোধী দলের মিটিং এ জয়েন করছেন, সঠিক কিনা? এটি কিন্তু কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন নয়। বিরোধী দলের মিটিং এ জয়েন করছেন কি করেন নাই সেটির সাথে রহিমের ধরেন রহিমের বিচার চলছে নাটোর জেলায় আর বিরোধী দলের মিছিল ছিল ঢাকায়
শাপলা চত্বর মতিঝিলে। এখন এই মতিঝিল শাপলা চত্বরে কি হয়েছে, এই অযৌক্তিক প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করা যাবে না। অর্থাৎ সাক্ষীকে অবশ্যই যুক্তিযুক্ত প্রশ্ন করতে হবে। 149 ধারায় সে কথাই বলা আছে। সাক্ষ্য আইনের 149 ধারায় বলা আছে যে জিজ্ঞাসিত প্রশ্ন যদি কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকে, তাহলে এই প্রশ্নে যদি দোষ হয়, যে প্রশ্ন জিজ্ঞাসা করলে এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক বা বিচার্য বিষয়ের সাথে যায় না, সেই প্রশ্ন বিজ্ঞ আইনজীবী করতে পারবেন না কিংবা করবেন না। 149 ধারা আমরা শিখলাম তাহলে সাক্ষী আদালতে সাক্ষ্য দানকালে তাকে যুক্তিসঙ্গত প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন করতে পারবেন না। আশা করি সকলেই বুঝতে পেরেছি। 150 ধারা, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। আদালত যদি এই মর্মে উপনীত হন যে উক্তরূপ প্রশ্ন কেবল যুক্তিসঙ্গত কারণ ব্যতীত জিজ্ঞাসা করা হয়েছে, তবে সেই প্রশ্ন যদি উকিল জিজ্ঞাসা করে থাকে, সেই উকিল যদি পেশাগতভাবে কোনো হাইকোর্ট বিভাগ অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকেন, আদালত মামলার সকল পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারবেন। এখানে বলা আছে যে 149 ধারায় যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে যুক্তিসঙ্গত প্রশ্ন ব্যতীত প্রশ্ন করা যাবে না, এরপরও বিজ্ঞ আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত তাকে অযৌক্তিক প্রশ্ন ছুড়ে দিলেন কিংবা অযৌক্তিক প্রশ্ন করলেন, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের উচিত হবে বা বিজ্ঞ আদালতের কাজ হবে বা বিজ্ঞ আদালত সেই অ্যাডভোকেটের বিরুদ্ধে বা বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে তিনি যে বেঞ্চের অধীনে আছেন বা যে হাইকোর্টের অধীনে আছেন বা যে হাইকোর্টের অধীনে বা নিয়ন্ত্রণাধীন আছেন বা যে উকিল বার বলে যেটা, যে বারের অধীনে আছেন, সেই বার বরাবর তার সম্পর্কে রিপোর্ট করবেন। তা আপনারা একটা সুন্দর ধারা জেনে গেলেন। যদি অযৌক্তিক প্রশ্ন করা হয়, এখানে কিন্তু এটি সাক্ষীর একটি রাইট, তাকে অযৌক্তিক প্রশ্ন করা যাবে না, অযৌক্তিক প্রশ্ন করবে না 149 ধারায়। কিন্তু 150 ধারায় এসে বলছে যদি অযৌক্তিক প্রশ্ন করে ফেলেন, অযৌক্তিক প্রশ্ন ছুড়ে দেন, সেক্ষেত্রে এই বিজ্ঞ আদালত এই বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে তিনি যে নিয়ন্ত্রণাধীন হাইকোর্ট কিংবা বেঞ্চ কিংবা বারের অধীনে আছেন, সেখানে তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে 151 ধারা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে 149, 50, 51। আপনারা সকলে মনে রাখবেন, কোনোভাবে এগুলো হেলা করা যাবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, উদাহরণ দিয়ে দিই। আমি যে উদাহরণগুলো বলি এগুলো থেকে মনে রাখতে পারেন, আপনারা ফুল অ্যান্সার করতে পারবেন। 151 ধারা বলছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। সাক্ষীকে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আইনজীবী অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন, আপনাদের যদি একটা উদাহরণ দিয়ে দেয়, যে আমি আগে একটু পড়ি তারপর উদাহরণটি বলি। কোন প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ যদি আদালত অশালীন এবং কুৎসাজনক মনে করেন, তবে আদালতের বিচার্য বিষয়ে সেটি যদি গুরুত্ব থাকে আদালত নিষিদ্ধ করতে পারেন। যদি প্রশ্নটি বিচার্য বিষয় সম্পর্কিত হয়, বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য যা জানা আবশ্যক এ ধরনের বিষয় হয়। অর্থাৎ ধরেন বিজ্ঞ আদালতে একটি ধর্ষণ মামলায় বিচার চলছে। এখন ধর্ষণ মামলায় যে ভিকটিম থাকে তাকে এখানে কিন্তু অশালীন বা কুৎসা বা এমন কোনো কথা বলা যাবে না যে তিনি আদালতে হেয় প্রতিপন্ন হন। তাকে যদি ধর্ষণ কি ঘটনা ঘটছে সেই বিষয়টি কিন্তু সকলেই বুঝে, যে রহিম কিভাবে কোন জায়গায় গিয়ে এই মেয়েটিকে রেপ করছেন, এটি বুঝে সবাই। এটি বোঝার পরেও যদি বিজ্ঞ আইনজীবী তাকে বারবার টাচিং পয়েন্টে গিয়ে অপমান বা অশ্লীল, নট অপমান, অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করে, যে আমি এটি বলতে চাই না, আপনারা সকলে বুঝে নেবেন, সকলে এখানে অ্যাডাল্ট গাইস, আপনারা বুঝে নেবেন যে এই ভিকটিমকে যদি বারবার অশ্লীল ভাষায় তার রেপের বর্ণনা জিজ্ঞাসা করেন, এটি জিজ্ঞাসা করা যাবে না যদি সেটি বিচার্য বিষয়ের সাথে যায়। এবং এটি ছাড়া যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নির্ধারিত হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে অশ্লীল এবং কুৎসা প্রশ্ন করা যাবে না, কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। তবে প্রশ্নটি যদি বিচার্য বিষয়ের সাথে এমন হয় যে এই প্রশ্ন ছাড়া আর বিচার্য বিষয় নির্ধারণ করা যাচ্ছে না কিংবা নির্ধারণ করা একেবারে মানে একেবারেই অসম্ভব, সেই ক্ষেত্রে শুধু ওইটুকু তাকে প্রশ্ন করা যেতে পারে এবং ওই বিষয়ের সাথে যে সম্পর্কিত হয়। তবে বেস বা বেসিক আমরা জানবো যে তাকে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। যদি উদাহরণ সহকারে আপনাদের পরীক্ষায় আসে যে রহিমা নামক একটি মেয়েকে
ধরেন করিম নামক এক ব্যক্তি কর্তৃক ধর্ষণ করা হয়। এই ধর্ষণের মামলায় বিজ্ঞ আদালতে রহিমের আইনজীবী সেই রহিমাকে জিজ্ঞাসা করেন যে আপনাকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণের আপনি বর্ণনা করেন। যদিও সেটি এই প্রাসঙ্গিক বিষয়ের সাথে না যায় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে যুক্ত না হয়। এই যে কি দাগ দিচ্ছেন, দাগটি কিন্তু দেখা যাচ্ছে, আমি কিন্তু খুঁজে বের করতে পারবো। এখানে আঁকাঝাঁকা করা যাবে না। আমি ডিজেবল করতে পারিনি, যদি বলেন তাহলে আমি ডিজেবল করবো আবার ব্যাক করে গিয়ে। এখানে কিন্তু কোনো রকম আঁকাঝাঁকা করা যাবে না। এই যে কার্সার দেখেন এখানে আঁকাঝাঁকা করছেন লাল কালি দিয়ে, এটা খুব ব্যাড হ্যাবিট, এটা কিন্তু বের করা যাবে। আচ্ছা, এনিওয়ে, তাহলে অশ্লীল এবং কুৎসজনক প্রশ্ন করা যাবে না। এরপরে 152 ধারা, অপমান বা উত্ত্যক্ত করবার উদ্দেশ্যমূলক প্রশ্ন। প্রথমটি আমরা পড়ছি অশ্লীল এবং কুৎসা, আর এটি হচ্ছে অপমান। এখন অপমান কি? ধরেন এক লোকের বিরুদ্ধে 377 যেটি বলৎকারের একটি অভিযোগ আনা হলো। এখন এটিতে তার বিচার চলছে। এই বিচার চলার সময় কিংবা কোনো মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এখন বারবার যদি তাকে অপমান করে কথা বলা হয় যে কিভাবে আপনি ঘটনাটির শিকার হয়েছিলেন, আপনি এই কাজটা কিভাবে করলেন, আপনি কেন এই কাজটি করলেন, তাকে যদি বারবার উত্ত্যক্ত করা হয় টাচিং পয়েন্টে গিয়ে বা অপমান করা হয়, ওটি ছিল অশ্লীল কথা, এটি হচ্ছে অপমান, কাছাকাছি শব্দ। আপনারা শুধু মনে রাখবেন, যদি অপমান বা উত্ত্যক্ত করা আসে সেটি 152 ধারা ইউজ করবেন। এই ধরনের কোনরূপ প্রশ্ন অবশ্যই করা যাবে না, এটি নিষিদ্ধ করতে হবে। আদালতে কোনো সাক্ষীকে অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যে এই ধরনের প্রশ্ন করা যাবে না। যেমন অপমান বা উত্ত্যক্ত, যদি একটি লোক ডাকাত থাকে, কথার কথা আমরা উদাহরণ দিই যে সে ডাকাত ছিল, হ্যাঁ, তাকে বারবার ডাকাত বলে তাকে কিন্তু অপমান করার কোনো দরকার নেই। আমরা জানি সে ডাকাত এবং সে প্রুফ যে সে ডাকাতি করছে, এটি কি বারবার তাকে ডাকাত বলে যে আপনি যে ডাকাতি করলেন, আপনি এর আগেও ডাকাতি করছেন, তা আপনি ডাকাতি করে কি, অর্থাৎ তাকে বারবার অপমান উত্ত্যক্ত করা যাবে না। আমরা যদি জেনেই থাকি, সে যদি প্রুফটি হয় যে ডাকাত, তাহলে আমার এই বিষয়টি নিয়ে আর তাকে বারবার উত্ত্যক্ত অপমান করার কোনো সুযোগ নেই। সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উহার উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন। মানে সাক্ষ্যের কথাগুলো একটু একটু হার্ড লেখা থাকে, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে অত একটা কঠিন না। কোন সাক্ষীকে যখন এরূপ প্রশ্ন করা হয়েছে যে যাহা সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করিয়া সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্য তদন্তের বিষয়ে প্রাসঙ্গিক এবং সাক্ষী সেই প্রশ্নের উত্তর দিয়েছে, তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই সাক্ষীর দেওয়া বক্তব্য চলবে না। কিন্তু তিনি যদি মিথ্যা উত্তর দিয়ে থাকেন, তবে পরে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যাবে না। এটি হচ্ছে যে, আমি যদি উদাহরণ সহকারে বলি যে ধরেন কোনো ব্যক্তি সে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরিতে যোগদান করেছে। এখন এই বিষয়ে তার সাক্ষ্য চলছে, আদালতে বিচার চলছে। এখন তিনি যে এই অসৎভাবে এই সার্টিফিকেট তৈরি করছেন, এটি যে একটা তার চরিত্র, এই সত্যবাদিতা, তিনি বলে গেছেন যে এই যে সার্টিফিকেটটি ছিল এটি আমি অসৎভাবে তৈরি করিনি আসলে, বা অন্যায়ভাবে করিনি, বা জাল তৈরি করিনি, আসলে সার্টিফিকেটটি জাল। এখন যেহেতু এটি জাল এবং তিনি এই জালের বিষয়টি অস্বীকার করতেছেন, এই যে তিনি যে এই অস্বীকার একটা মিথ্যা সাক্ষী দিলেন, এই মিথ্যা সাক্ষী আদালতে দেওয়ার পরে তিনি যদি আবার কিছু দাবি করেন সেটি গ্রাহ্য হবে না। অর্থাৎ তিনি কোন সত্য সম্পর্কে মিথ্যা সাক্ষী দিয়ে যদি সেই ঘটনায় তার কোনো রায় হয় বা কোনো বিচার হয় বা কোনো সিদ্ধান্ত উপনীত হয়, এটির বিষয়ে তিনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। অর্থাৎ সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন, অর্থাৎ উনি যে সত্যবাদিতা সম্পর্কে মিথ্যা কথা বলছে, এরপরে এইটা যদি উনি বিরোধিতা করে সেটুকু বর্জন করতে হবে। উনি যদি বলে যে না আমি যে আগে সাক্ষী দিয়েছি, আমি তো দিয়েছি, এটি তো আমি সৎ ছিলাম, আমি সঠিক ছিলাম, এই সার্টিফিকেট জাল আমি করিনি, বাট প্রমাণিত হয়েছে যে এই সার্টিফিকেট সেই জাল করছে, সেক্ষেত্রে এই মামলায় যে রায় আসুক না কেন, তিনি যে এটি অস্বীকার করলেন, এই অস্বীকারের কতটুকু আদালতে গ্রাহ্য হবে না।
আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু বলি আপনাদের বোঝার জন্য, সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হলে উহার উত্তরে বিরোধিতা করে সাক্ষ্য বর্জন। অর্থাৎ কোন ব্যক্তির বিরুদ্ধে আদালতে বিচার চলছে, তিনি সার্টিফিকেট জাল করে চাকরিতে যোগদান করেছেন। এখন ওনাকে যখন জেরা করা হয়েছে বা সাক্ষ্য নেওয়া হয়েছে, উনি অস্বীকার করেছেন যে না, এই সার্টিফিকেট আমি জাল করিনি, কিন্তু আদালতে প্রুফ যে উনি এটি জাল করেছেন। উনি বলার পরেও এটির যদি ওনার বিপক্ষে রায় হয় বা বিপক্ষে বিচার যায়, উনি যে বলছেন যে এটা আমি বলিনি, ওনার এই কথাটুকু, উনি যে কথাটুকু বলছেন এই কথাটুকু আদালতে গ্রাহ্য করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। 154 ধারায় বলছে কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা। আসলে কোন পক্ষ কর্তৃক কিন্তু নিজের সাক্ষীকে প্রশ্ন করলে সে পুনঃজবানবন্দি হয়, আমরা 137-এ জেনে আসছিলাম। কিন্তু এখানে কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা বলতে এটি বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তির পক্ষে সাক্ষী দিতে এসে যদি তার বিপরীত পক্ষে বা তার বিপক্ষে সাক্ষী দিয়ে ফেলেন, অর্থাৎ বলতে চাচ্ছেন যে আমি এই তারিখে রাস্তায় দাঁড়ানো ছিলাম, রহিম সাহেব ওখান থেকে হেঁটে যাচ্ছিল, তাকে করিম, জব্বার এবং সোবাহান এই তিনজনে মিলে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এটি ছিল হচ্ছে তার প্রথম স্টেটমেন্ট। যখন আদালতে গিয়ে সাক্ষী দিতেছে তখন উনি বলল যে রহিম যখন ওখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কে বা কাহারা এটা করছে এটা আমি জানি না, তবে এরকম কোনো ঘটনায় আমি দেখি নাই। যদি যে পক্ষ সাক্ষী হাজির করলেন সেই পক্ষের বিপক্ষে যদি কোনো সাক্ষ্য দেওয়া হয়, তাহলে জেরা করে তিনি তার প্রশ্ন করতে পারবেন বা এই সাক্ষীকে জেরা করতে পারবেন। এই সাক্ষীকে শত্রু সাক্ষী, বৈরী সাক্ষী বলা হয়। আপনারা জেনে থাকবেন 154 ধারায় শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী কাকে বলে বিভিন্ন সময় প্রশ্ন আসছে, ভবিষ্যতেও আসবে। শত্রু সাক্ষী কাকে বলে, বৈরী সাক্ষী কাকে বলে? তা শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী হচ্ছে যে পক্ষ সাক্ষীকে হাজির করেছেন সেই পক্ষ যদি তার বিপক্ষে কোনো সাক্ষ্য দিতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন, তখন ওই সাক্ষীকে জেরা করার সময় তাকে প্রশ্ন করতে পারবেন। এই যে জেরায় প্রশ্ন করবেন এটা আদালতে বিবেচনা নেবে এবং আদালতের অনুমতি নিয়ে অবশ্যই করবেন। এটি হচ্ছে শত্রু সাক্ষী কিংবা বৈরী সাক্ষী। 157 ধারা 157 ধারা আছে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ আমরা এর আগে যে সমর্থনমূলক সাক্ষ্য শুনে আসছি সেটি 157 ধারা। অর্থাৎ পূর্বে যে সাক্ষী আপনি দিয়েছেন সেই সাক্ষী যদি পরবর্তীতে আপনি আবার এই সাক্ষীর সাথে মিলে যায়, যদি ওই সাক্ষীর সাথে বৈরিতা সৃষ্টি না করে ওই সাক্ষীর যদি সমর্থন করে, অর্থাৎ যদি একই হয়, তাহলে এই সাক্ষী আদালতে প্রমাণ করা যেতে পারে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাক্ষীর সাক্ষ্য সমর্থনের জন্য সংশ্লিষ্ট বিষয় যখন ঘটেছে সে সময় তার নিকটবর্তী কোনো সময়ে উক্ত বিষয়ে সাক্ষী দেওয়ার বিবৃতি অথবা বিষয়ে তদন্ত করার ক্ষমতা সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট পূর্বকালে দেয়া সাক্ষীর দেয়া বিবৃতি প্রমাণ করা যাইতে পারে। অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি আমরা সকলে পড়ে আসছি না, মৃত্যুকালীন জবানবন্দি দিতে গিয়ে ওই লোকটি বেঁচে গেলেন, অর্থাৎ এমন ভাবে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তিনি মারা যাবেন, আশু মৃত্যু সন্নিকটে তিনি বললেন যে আমাকে XYZ তিনজনে মিলে বেদম কুপিয়েছে, আমি এখন মৃত্যু পথযাত্রী, আমি যা বলছি সঠিক বলছি, আমাকে রহিম, করিম, জব্বার তিনজনে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এখন এই লোকটা মারা গেলেন না, মারা গেলে হইতেন কি মৃত্যুকালীন জবানবন্দি, এখন মারা যায়নি, তখন তার এই যে বক্তব্যটু পূর্বে দেওয়া যে স্টেটমেন্ট এটি এই সাক্ষ্য 157 ধারা অনুযায়ী সমর্থন সাক্ষ্য বা পূর্বের দেওয়া বিবৃতি প্রমাণ করার জন্য এটি আদালতে প্রাসঙ্গিক। এখন যেটি বললাম পূর্বের এটি দুইটি আদালতে প্রাসঙ্গিক। 159 হলো স্মৃতি পুনর্জীবিত করা। সাক্ষী যখন স্মৃতি পুনর্জীবিত করার জন্য দলিলের অনুলিপি ব্যবহার করতে পারেন, এ খুব সহজ বিষয়। সাক্ষী সাক্ষ্যদানকালে যে আদান প্রদান সম্পর্কে তাকে প্রশ্ন করা হইতেছে সেই আদান প্রদানের সময় তিনি যে নিজের লেখা লিখেছেন এবং তা দেখে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন, অথবা মনে জাগরুক থাকুক আদালত সঙ্গত মনে করেন এমনি সময়ে ব্যবধানে তার নিজের লেখা তিনি দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। সাক্ষী অন্যের দ্বারা লিখিত দেখিয়ে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন, যা
পূর্ববর্তী সময়ে তিনি পড়েছিলেন, যদি এমন হয় পড়ার সময় উক্ত সত্য তিনি জানতেন, সাক্ষী যখন কোনো দলিল দেখে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন, তখন তিনি আদালতে অনুমতি নিয়ে সেই দলিলের নকলও দেখতে পারেন। অর্থাৎ আপনারা সকলেই সাক্ষী দিয়েছেন বা দেখে দেখে থাকছেন যে আদালতে কিভাবে সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়। এই সাক্ষ্য দেওয়ার কালে আপনার একটি ঘটনা ঘটে, ধরেন 5 বছর আগে। কি ঘটনা ঘটে? ধরেন গাঁজা সহ 2 জন আসামিকে তদন্তকারী কর্মকর্তা ধরেছেন, জব্দ তালিকা করেছেন, এক গ্রুপ মামলায় চার্জশিট দিয়েছেন। হ্যাঁ, এখন কোন সেখানে কেউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, সেখানে কেউ সঙ্গীও পড়ছিল, মাল্টি সাক্ষী রয়েছে, এখানে পাবলিক সাক্ষী আছে। এখন 5 বছর পরে বা 2 বছর পরে বা 3 বছর পরে পুলিশ তো শত শত মামলা তদন্ত করে, শত শত ঘটনার সাক্ষী হয়ে থাকে। এই 2-3 বছর বা 5 বছর পরে যখন এই মামলা বিচারে যায়, ট্রায়ালে যায়, তখন তার যদি কোনো ঘটনা মনে না থাকে, তো আপনারা দেখবেন যে পেশকার বা বেঞ্চ সহকারীর কাছ থেকে এই মামলা নথি নিয়ে নেয়, নথি নিয়ে পড়ে পড়ে দেখে। কারণ কি? এটি তার রাইট। এই যে স্মৃতি পুনর্জীবিত করা, স্মৃতি পুনর্জীবিত করার জন্য তিনি নিজে যা লিখছেন এটা দেখতে পারবেন, অন্য যা লিখছেন সেটা দেখতে পারবেন, এবং কোন দলিল দেখেও তার স্মৃতি পুনর্জীবিত করতে পারবেন। এটা আদালতে প্রাসঙ্গিক। স্মৃতি পুনর্জীবিত কখন প্রাসঙ্গিক? যদি সাক্ষ্য দেওয়ার সময় যদি তার কোনো স্মৃতি মনে না আসে, তাহলে পূর্বে ডকেট দেখে বা এই কোনো দলিল দেখে, তার নিজের লেখা দেখে বা অন্যের লেখা যেটা তিনি পাঠ করেছিলেন, এগুলো দেখে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন। 160 বলছে যে আলোচ্য 159 দ্বারা দলিলের বিষয়ে সম্পর্কে সাক্ষ্য। সাক্ষী যদি নিশ্চিত থাকেন যে এর 159 দ্বারায় কোনো দলিল সংশ্লিষ্ট বিষয়সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, তুমি সেই দলিল সাক্ষীর সুনির্দিষ্ট স্মরণ না থাকলেও সে বিষয়ে তিনি সাক্ষ্য দিতে পারেন। এমন যদি হয় যে তিনি একটি দলিলে দেখছিলেন একটি বিষয় লেখা, এখন সেটি স্মরণ নাই, কিন্তু দলিলে লেখাটা দেখছেন, এই বিষয়ে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন। এরপরে আছে 161টি স্মৃতি পুনর্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। যখন আপনি স্মৃতি দেখলেন, দেখে একটি কথা বললেন, এখন বিরোধী পক্ষের কি অধিকার আছে সেটি একটু আমরা জানার চেষ্টা করি। 161 ধারায় বলছে স্মৃতি পুনর্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লেখন সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার। উপরের 2টি ধারায় যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে, বিরোধী পক্ষ চাইলে অবশ্যই আদালতে তা দাখিল করতে হবে এবং দেখাইতে হবে। বিরোধী পক্ষ ইচ্ছা করলে সাক্ষীকে ও সম্পর্কে জেরা করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো দলিল দেখে আদালতে সাক্ষী দিলেন, এখন বিরোধী পক্ষ বলল যে এই যে দলিল দেখে নিয়ে আদালতে সাক্ষী দিয়েছেন বিজ্ঞ আদালত, এটা আমরা দেখতে চাই, এটি কি দলিল ছিল, এটি বিরোধী পক্ষের রাইট আছে। সেই ক্ষেত্রে ওই বিরোধী পক্ষের আইনজীবী বিজ্ঞ আদালতে এটা আবেদন করেন, বিজ্ঞ আদালত এই দলিল উপস্থাপনের জন্য অপর পক্ষকে আদেশ দিয়ে থাকবেন এবং এই দলিল বিরোধী পক্ষে দেখানো একটি রাইট। তা আপনারা 161 জেনে থাকবে যে স্মৃতি পুনর্জীবিত করার জন্য যদি কোনো লিখন দিয়ে থাকে, এটা বিরোধী পক্ষকে অবশ্যই দেখাতে হবে। এরপরে 162 ধারা সাক্ষীকে দলিল উপস্থাপন। সাক্ষীকে দলিল দাখিল করার জন্য সমন দেওয়া হয়ে থাকলে তিনি যার দখলে আছেন তিনি এই দলিলটি দাখিল করবেন, সে অবশ্যই আদালতে উপস্থিত করবেন, আপত্তির বৈধতা সম্পর্কে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। দলিলটি রাষ্ট্রীয় বিষয় সংক্রান্ত না হয় যদি, এবং আদালত যদি উপযুক্ত মনে করেন পরিদর্শন করতে পারবেন, তাহলে দলিলের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষম সকল ধরনের সাক্ষী এটি গ্রহণ করতে পারবেন। দলিল উপরোক্ত উদ্দেশ্যে দলিলটির অনুবাদ করা প্রয়োজন হয় এবং পেশ করার আবশ্যক না থাকে, তাহলে দলিলটির বিষয়বস্তু গোপন রাখার জন্য অনুবাদকারীকে নির্দেশ দিতে পারবে এবং দোভাষী নির্দেশ দিবেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আদালত যদি মনে করেন যে দলিল উপস্থাপন করতে হবে এবং কোনো ব্যক্তি তার, সেক্ষেত্রে তিনি দলিল দেখাতে বাধ্য। এবং এই দলিলের যদি এমন ভাবে হয় যে দলিলটি আসলে ইংরেজি ভাষায় লেখা, আরবিতে লেখা, চায়না ভাষায় লেখা বা অন্য কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজ যদি হতে পারে না, যে আমাদের দেশে চাইনিজরা ব্রিজ করেন, তাই না, অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন, জাপান দেশ আমাদের দেশে উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড করে, তাদের দলিলে অনেক কিছু লেখা থাকে বা তাদের রেকর্ডের বালাম বই অনেক কিছু লেখা থাকে। এই বিষয়গুলো নিয়ে যদি মামলা হয়, সেই বিষয়ে যদি দেখানোর প্রয়োজন মনে করেন আদালত, তাহলে এটি দেখাবেন। এবং যদি এটার জন্য দোভাষী নিয়োগ করা প্রয়োজন হয়, দোভাষী নিয়োগ করবেন। যদি এটি গোপন রাখার বিষয় হয়, আদালত অবশ্যই গোপন রাখবেন। সেই বিষয়টি বলছে 162-তে। 165-তে এসে বলছে যে এই জজ কর্তৃক প্রশ্ন বা কিছু উপস্থাপিত করার আদেশ দানের ক্ষমতা।
বিচারক প্রাসঙ্গিক বিষয় নিয়ে উদ্ধার করার জন্য তৎসম্পর্কে উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে পক্ষগণকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এবং দলিল বা বস্তু দাখিল করার নির্দেশ দিতে পারবেন। আমরা ৬২তে পড়ছিলাম কোন পক্ষ বা মালিক বা বিরোধী পক্ষ বা বাদী পক্ষ আসামি পক্ষ যে কোনো পক্ষকেই দলিল উপস্থাপনের জন্য যদি নির্দেশ দেওয়া হয় ১৬৫ ধারা অনুযায়ী, তাহলে ১৬২ ধারা অনুযায়ী তারা দলিল উপস্থাপন করবেন। সকলে মনে রাখবেন ১৬৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১৬২ ধারায় দলিল উপস্থাপন করবেন। এখানে আরেকটি বিষয় জানার আছে, সেটি হলো যে জজ সাহেব বা বিজ্ঞ বিচারক সাহেব কোন পক্ষকে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। এটি সুপ্রিম পাওয়ার। কারণ কি, তিনি যদি মনে করেন যে কোনো মামলার ন্যায় বিচারের স্বার্থে কোনো মামলার সংক্ষুব্ধ ব্যক্তিকে জাস্টিস দেওয়ার জন্য, কোন ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তি যাতে ন্যায় বিচার পায় সেই জন্য তিনি সাক্ষী বাদীকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবেন। এবং আমরা মনে করি যে শুধুমাত্র আইনজীবী প্রশ্ন করতে পারবেন, বিজ্ঞ আইনজীবী বা বিরোধী পক্ষের আইনজীবী প্রশ্ন করবেন না, বিজ্ঞ বিচারক যিনি থাকবেন জজ সাহেব তিনিও প্রশ্ন করার জন্য ক্ষমতাবান। তিনি সাক্ষীকে প্রশ্ন করতে পারেন যে কিভাবে ঘটনাটি ঘটেছে, কি আপনি জানেন কি না জানেন, এই প্রশ্ন তো তিনি ক্ষমতাবান বলার জন্য। সর্বশেষ সেকশন ১৬৭, অনেক অধৈর্য হয়ে গিয়েছেন, অধৈর্য হওয়া যাবে না, কারণ যারা অধৈর্য হয়ে টিকে থাকবেন তারাই কিন্তু শেষ হাসি হাসবেন। আমি চাই সকলে শেষ হাসি হাসেন, কারণ মুখে অবশ্য হাসি দেখছি না, আমারও একটু খারাপ লাগে, একটু হাসি খুশি থাকেন, যদিও অনেকেই ভিডিও অফ করে রেখেছেন। ১৬৭ ধারা বলছে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে তোর জন্য নতুন করে বিচার হবে না। সাক্ষীর অবৈধ বা বর্জন হয়ে থাকলে যে আদালত উহার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করবে, সে আদালত যদি মনে করেন যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে, সে সাক্ষ্য ব্যতীত এমন কোন সাক্ষ্য প্রমাণ আছে যার দ্বারা আদালতের সিদ্ধান্তের ন্যায্যতা প্রতিপন্ন হয় এবং সাক্ষ্য বর্জন করা হয়েছে তার গ্রাহ্য করা হলে আদালতের সিদ্ধান্তের কোনো তারতম্য হইতো না। তবে কেবলমাত্র অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করিবার অজুহাতেই কোনো মামলার পুনর্বিচার বা মামলার সিদ্ধান্ত পরিবর্তন করা যাইবে না। এটি একটি আদালতের রাইট, খুব সহজ। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তোর জন্য নতুন করে বিচার হবে না। আপনারা শিরোনাম দেখলে বুঝতে পারবেন যে সাক্ষী বিজ্ঞ বিচারক নিবেন সেটি যদি অন্যায়ভাবে নেন, অন্যায়ভাবে গ্রাহ্য করছেন কিংবা অগ্রাহ্য করছেন, মানে কোনো সাক্ষ্য ভুয়া বা কোনো সাক্ষ্য মিথ্যা কিন্তু আদালত সেটি নিছেন, অথবা কোনো সাক্ষ্য সঠিক এটা আদালত একসেপ্ট করেন নাই, সরি, এইটার কারণে যদি কোনো আদালতের ন্যায্যতা প্রতিপন্ন নিয়ে কোনো যদি কথা ওঠে, অন্যায়ভাবে সাক্ষ্য বর্জন করা অজুহাতে এই মামলা পুনঃ বিচারের সিদ্ধান্ত পরিবর্তন করা যাইবে না। অর্থাৎ যে সিদ্ধান্ত এসেছে পুনঃ বিচার বা সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। শুধু ওইটুকের কারণে, ধরেন একটা সাক্ষ্য বা একজন সাক্ষ্য দিয়েই এটি দিয়ে বোঝানো হয়েছে কোনো মামলার চূড়ান্ত রায় হয় না, 10 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এখন ওখান থেকে বিরোধী পক্ষ বলল যে বিজ্ঞ আদালত এই যে রহিম সাক্ষীর যে সাক্ষ্য নেওয়া হলো এ তো কিছুই জানে না, তো ঘটনাস্থলেই ছিল না, এখন আসলেও ছিল না, বাট তিনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে গেছেন। ওকে, বাট এই যে তার কথা যে মিথ্যা দিছে না দিছে আর যে বাকি 9 জন সাক্ষীর সাক্ষ্য পারিপার্শ্বিকতা এটা মিলে বিজ্ঞ আদালত যে রায় দিবেন, এই রায় ওই সামান্য একজন সাক্ষীর কথায় চেঞ্জ করা যাবে না, পরিবর্তন পরিমার্জন ইত্যাদি করা যাবে না, কিংবা পুনঃ বিচার করা যাবে না। আবার যদি একজন আসল সাক্ষীর সাক্ষ্য না নেওয়া হয়, যে আসলে যিনি জানেন ঘটনা তার সাক্ষ্যটা আসলে নেওয়া হয়নি, তারপরও মামলা রায় হয়ে গেছে, এই ক্ষেত্রেও যদি কোনো পক্ষ দাবি তোলেন যে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য কিংবা অগ্রাহ্য করছেন, এই জন্য আবার এটার বিচার হবে, নো,
এটার জন্য বিজ্ঞ আদালত আর এটি বিচার করতে বাধ্য না, সেই কথাটি বলা হয়েছে 167 ধারায়। কি কারণে? একজন সাক্ষীর সাক্ষী দিয়ে আসলে মামলার বিচার কার্য সম্পন্ন হয় না। এখানে প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয়, পারিপার্শ্বিক বিষয়, তারপরে হচ্ছে যে এক্সপার্টদের যে ওপিনিয়ন, অনেক বিষয় থাকে, এগুলো কম্পাইল করে একটা মামলা রায় হয়। সেখানে একজন বা দুইজন সাক্ষী যদি নিয়ে প্রশ্ন তোলে যে এই সাক্ষী অন্যায়ভাবে গ্রাহ্য করা হয়েছে আদালত, অথবা অন্যায়ভাবে গ্রাহ্য করা হয় নাই, সেক্ষেত্রে তার পুনর্বিবেচনা করার আর এই আইনে সুযোগ নেই। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের